আসসালামু আলাইকুম। আমরা একটি পেজ থেকে লাইভ এসেছি, গ্রিনপাড়ি তথ্য প্রযুক্তি ইউনিট থেকে। এখানে আহ, উম, বিজ্ঞান এবং বিজ্ঞানের চর্চা, শিশুতে জ্ঞান ও মেধা এসব বিষয়ে কথা হবে। আহ, আজকে এখানে শিরোনাম ধার্য করা হয়েছে দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান এবং মেধা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এর প্রয়োগের ক্ষেত্রগুলো কী কী সেগুলো সবিস্তারে ব্যাখ্যা করবেন। আমার সাথে আছেন আলোচক। তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি যাচ্ছি, পরিচয় করে দিচ্ছি গ্রিন পার্টির মহাসচিব এম এম মাসুদ, ফেসবুকে সোশ্যাল মিডিয়া যার নাম বিবেক বিটি, এবং আজকের আলোচক গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহি মুসা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকে আলোচনার বিষয় সেট করা হয়েছে, আমরা নির্ধারণ করেছি জ্ঞান এবং মেধা, এবং সেটা হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জ্ঞান এবং মেধাকে এর প্রয়োগের ক্ষেত্রগুলি কী কী বিষয়ে আপনি আলোচনা করবেন। তো আপনি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো জটিল জটিল সমস্যার সমাধান আপনার কাছে আছে, আপনার দর্শনের বইয়ে আছে এবং আপনার কাছে আছে। আপাতত আমরা এই জ্ঞান ও মেধা নিয়ে কিছু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এটা সবাই স্বীকার করবেন যে বাংলাদেশে অসংখ্য সমস্যার কোনো অন্ত নেই। জি বল। খাদ্যের সমস্যা, বেকার সমস্যা, হ্যাঁ। স্বাস্থ্যের সমস্যা আর সমস্যা। জি 10 মিনিট মুষলধারে বৃষ্টি হলে তার 3 দিনের পানি সরে যান। স্পিড বোট চলে রাজধানীর রাজপথে। সমস্যা। আচ্ছা কিন্তু আমি বলেছি বাংলাদেশে কোনো সমস্যা নেই। আচ্ছা বাংলাদেশের মাটির উপর এবং নিচে যে ধন সম্পদ রয়েছে তার যদি সুষ্ঠু ব্যবহার হয়, বাংলাদেশ গরিব থাকতে পারে না, বাংলাদেশ অভাবী হতে পারে না। আচ্ছা আমরা গরিব তবে সততায়, আমরা অভাবী তবে জ্ঞানে। যে জাতির মধ্যে জ্ঞান এবং সততার অভাব রয়ে গেছে, সে জাতির ধন সম্পদ যত থাক, জি সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। আচ্ছা আচ্ছা আমাদের মূলত অভাব রয়ে গেছে জ্ঞান এবং সততার। আমি এই বক্তব্য যখন দিয়েছি 45 বছর আগে, তখন কিন্তু আমরা সীমিত আকারে গ্যাস পেয়েছি। অনেক ফ্ল্যাটে কিন্তু লাকড়িতে রান্না হতো। আচ্ছা আমরা গ্যাস পেয়েছি, আমরা কয়লার খনি পেয়েছি, লোহার খনি পেয়েছি, আমরা চুনাপাথর পেয়েছি, আমরা স্বর্ণের খনি পেয়েছি। সবচেয়ে উৎকৃষ্ট একটি খনিজ সম্পদ ইউরেনিয়াম পেয়েছি। ব্রহ্মপুত্র নদীতে আপনার প্রতিবেদনে বলা হয়েছে পত্রিকার যে হীরকের পাহাড় পাওয়া গেছে, এবং সেখানে যে বালুগুলো অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ সেই বালিগুলো। তো এত সম্পদ থাকার পরেও আমাদের দেশের মানুষ ফুটপাতে রাত্রি যাপন করে। জি এটা দুঃখজনক একটা। পৃথিবীতে যদি 10টা ধনী দেশ থাকে, বাংলাদেশের সিরিয়াল অন্তত 10 নম্বরে থাকা উচিত ছিল। কিন্তু পৃথিবীতে যদি 10টা দরিদ্র দেশ থাকে, তাহলে বাংলাদেশ অন্তত 3-4-এর ভিতরে আছে। এরকম কেন হচ্ছে? এইটার সমস্যার সমাধানটা আমরা পাবো জ্ঞান এবং মেধার মধ্যে। আমি কিন্তু এখানে বলছি আমাদের জ্ঞানের অভাব, মেধার কথা কিন্তু বলিনি। মেধা এবং জ্ঞানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। জ্ঞানীরা মেধাবী না, মেধাবীরা জ্ঞানী না। মেধাবী কাকে বলে? যার স্বাভাবিকের তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। এখানে বলা হয়েছে মেধাবী কাকে বলে? যার স্বাভাবিকের তুলনায় স্মৃতি বা স্মরণশক্তি বেশি, সেই মেধাবী। এখানে বলা হয়েছে যে মেধা ক্যান প্রডিউস নাথিং, সমাজকে কিছু দিতে পারে না আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ফিল্ড আপ উইথ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে এটাকে পূর্ণ করতে হবে। এখন আমরা যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করব, কোত্থেকে করব, কি জ্ঞান অর্জন করব? আমি এর আগে ভিডিওতে বলেছি। যেমন দেখেন,
আপনার দর্শনের ফার্স্ট কোডের বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসারে সেখানে দেহত্তা মন সম্পর্কে একটা অধ্যায় আছে। সেখানে কি বলা হয়েছে মন সম্পর্কে? পৃথিবীর বিখ্যাত দার্শনিক হিরাক্লিটাস বলছেন মন হলো আগ্নেয়বাষ্প, অ্যানাক্সিমেনিস বলছেন মন হলো বায়ু। এইগুলো পড়ে আমরা পরীক্ষা দিলাম, আমরা বিএ পাস করলাম, এমএ পাস করলাম, এবং এমএ পাস করে অনেকে আবার ডক্টরেট ডিগ্রি আছে। কিন্তু আমাদের বেসিকটা কি? এটা তো সম্পূর্ণ অ্যাবসলিউটলি অযৌক্তিক কথা। জি। তা আমি এই মন সম্পর্কে কিন্তু আমার আছে এই বইয়ের মধ্যে, যে আমি কি বলেছি এটার সাথে মিলে দেখেন যে কতটা পার্থক্য। আমি আমাকে একটা লঞ্চের সাথে তুলনা করেছি। লঞ্চের 3টা পার্ট, বডি, ইঞ্জিন এবং চালক। চালক বলতে 6-7 জনে মিলে চালায়। আমার দেহটা হলো বডি, আত্মাটা ইঞ্জিন এবং মন হলো চালক। মনের মধ্যে 5টি বিষয় রয়েছে। সে 5টি বিষয় হচ্ছে জ্ঞান, স্মৃতি, আবেগ, ইচ্ছা, অনুভূতি। এই 5 জনে মিলে আমার দেহটাকে চালায়। একজন কম হলেও দেহটা চলবে না। তাহলে আমরা কি শিখলাম? আমরা এর আগে যে পড়ে আসছি মন হলো আগ্নেয়বাষ্প, মন হলো বায়ু। এখানে জ্ঞান এবং মেধা, জ্ঞানী এবং মেধাবীদের মধ্যে পার্থক্য অনেক, আকাশ পাতাল। জ্ঞানীরা মেধাবী না, মেধাবীরা জ্ঞানী না। জ্ঞানী কাকে বলে? জ্ঞানের কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি, যেহেতু এখানে জ্ঞানের 6টি ফ্র্যাগমেন্ট রয়ে গেছে, স্তর। এই জন্য প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আছে। যেমন দর্শনের সংজ্ঞা, আধ্যাত্মিক জ্ঞানের সংজ্ঞা, তারপরে বুদ্ধির সংজ্ঞা। কিন্তু সবই জ্ঞান, অর্থাৎ জ্ঞানের সংজ্ঞা দেওয়া সম্ভব না। তবে জ্ঞানী কাকে বলে সেটা আমরা নির্ধারণ করতে পারি। জ্ঞানী হচ্ছে সকল ভাবগত সমস্যার সমাধান যে জ্ঞান থেকে আসবে তার ধারক হলো জ্ঞানী। যেমন গ্রামে টিপস হয়ে দেয়, লেখাপড়া জানে না কিন্তু বিচার সালিসি করে, জ্ঞানী। এখানে মেধাবীদের সঙ্গে কিছু আপনার নেতিবাচক কথা আছে। একজন মেধাবী ক্রিমিনাল হতে পারে, একজন ক্রিমিনাল হতে পারে, ক্রিমিনাল মেধাবী হতে পারে, কিন্তু জ্ঞানীরা কখনোই ক্রিমিনাল হতে পারে না। আচ্ছা, তো এখানে একটা বলা হয়েছে যে একজন জ্ঞানী বিবেকবান হতে পারে, কিন্তু মেধাবীরা বিবেকবান না হতে পারে। বিবেক কাকে বলে? বিবেকের তো কোনো সংজ্ঞা আমরা পাইনি, কোথাও পাওয়া যায়নি। বিবেক হচ্ছে উচ্চ মাত্রার জ্ঞান। যেমন আমি একজন অফিসের কর্মকর্তা, তো আমার কাছে কিছু প্রজেক্ট আছে। একজন এসে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন যে স্যার এই প্রজেক্টটা পাস করে দেন, এই খামটা রইল। তার মানে আমি বেনিফিটেড হব কিন্তু জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমি বললাম যে সরি, এটা আমার পক্ষে সম্ভব না, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? আমার উচ্চ মাত্রার জ্ঞান। এখানে বলেছে একটা ট্রেনের ইঞ্জিন যদি জ্ঞানী হয়, বগি তার মেধাবী। একটা ইঞ্জিনের জন্য 10 লক্ষ বগি, সেই রেশিওতে জ্ঞানী মেধাবী একটা দেশে আসে। প্রত্যেক ঘরে ঘরে মেধাবী থাকতে পারে, এক বাবার 5 ছেলে মেধাবী হতে পারে, কিন্তু ঘরে ঘরে জ্ঞানী থাকে না, এর সংখ্যা খুব কম। এখানে আপনার জ্ঞানীদের, মেধাবীদের ক্ষেত্রে কোনগুলো? যে ক্ষেত্রের সাথে স্মৃতির বিষয়টি জড়িত। জি। কোনটি? যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো মেধাবীরা পড়ে থাকে। মেধাবীরা ভালো বক্তৃতা করতে পারে, কিন্তু জ্ঞানীরা কিন্তু বক্তৃতা করতে পারে না ভালো। তাদের স্মৃতিটাকে দুর্বল, তারা সাজিয়ে কথা বলতে পারে না। তো এখানে জ্ঞানীদের ক্ষেত্র কোনটা? যে ক্ষেত্রের সাথে আপনার চিন্তা এবং মননশীলতার বিষয়টি জড়িত,
সেটা হচ্ছে আপনার কোনটা, পরিকল্পনা, প্রণয়ন, গবেষণা, বিচার কার্য। এগুলো হচ্ছে জ্ঞানীদের ক্ষেত্র। আরেকবার যদি একটু বলতেন। বিচার কার্য আরেকবার বলবে তো, জ্ঞানীদের ক্ষেত্র হচ্ছে যে ক্ষেত্রের সাথে চিন্তা এবং মননশীলতার বিষয়টি জড়িত। কোনটা? পরিকল্পনা, প্রণয়ন, গবেষণা, বিচার কার্য। তো বিচার কার্য কিন্তু জ্ঞানীদের ক্ষেত্র, মেধাবীদের ক্ষেত্র না। এইটা ভুল করে থাকে, সবসময় ভুল করে থাকে অনেকে। আর আমি আজকের দীর্ঘ 45 বছর ধরে এই জ্ঞান মেধা নিয়ে কথা বলি। কথা বলার পরেও জি, আমি সেমিনারে বললাম জ্ঞানীদের কথা, জ্ঞানীদের জ্ঞান সম্পর্কে আলোচনা করলাম। তো যিনি প্রধান অতিথি থাক অথবা সভাপতি থাক, তিনি এসে আবার সেই মেধাবী মেধাবী করতেছে। তবে আমি চিন্তা করলাম যে আমি বললাম জ্ঞানীদের কথা, উনি কেন মেধাবীদের কথা বলল? তো এখন এই বিষয়টা নিয়ে আমি আবার গবেষণা শুরু করলাম। তো এখানে জি, এর উত্তরটা আমি পেয়ে গেলাম এইরকম। আচ্ছা, উত্তরটা হলো যে তোতা পাখি, ময়না পাখি এদের স্মৃতি আছে। এদের যে কটা কথা শেখানো হবে এর বাইরে একটা কথাও তারা বলতে পারবে না, নতুন কোনো কথাই বলতে পারবে না। এরা তো শেখানো কথা বলবে। এই মেধাবীদের সেই রকমই, এরা যা শিখেছে এর বাইরে একটা কথা বলতে পারবে না। যেখানে ওই কি এটা বলে ভাঙ্গা রেকর্ডের মতো এই একই কথা, মেধাবী মেধাবী। এই যে কোটা আন্দোলনের সময় 93% মেধাবীদের কোটা দেওয়া হয়েছে, সেখানে জ্ঞানীর কথা, জ্ঞানীরা হলো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। জ্ঞানী সব সমস্যার সমাধান হলো, দেশ পরিচালনার ক্ষেত্রে জ্ঞানীদের করা হবে। তবে এইখানে কিছু বিষয় আছে যে আমি বললাম বিচার কার্য হলো জ্ঞানীদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে নারী তো দূরের কথা, মেধাবী পুরুষকেও নিয়োগ দেওয়া যাবে না। অথচ নারীকে বানাইছে ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, সহকারী জজ, জজ, বিচারপতি। নারীরা বিচার করবে পুরুষের। এই কথা বললে অনেকেই আমাকে ধরে নিয়েছে যে আমি নারী বিদ্বেষী। কিন্তু যারা নারী বিদ্বেষী, আমি তো একটা কথা অনেক আগে থেকে বলে আসছি, পৃথিবীর 99.99% মানুষের জ্ঞান হচ্ছে পশু পাখির জ্ঞানের চেয়ে কম। আচ্ছা, তো ওনারা তো বলবে, ওনারা যা বোঝে, যতটুকু বোঝে মাত্রা, ঠিক সেইভাবে কথা বলবে। এই যে আজকের যে বিবাহ বিচ্ছেদের যে ঘটনা ঘটতেছে অহরহ, আপনি পথে ঘাটে 70-75% নারী ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়া আপনার বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ তো এই দর্শনে রয়ে গেছে। আমি এর কারণ সম্পর্কে ব্যাখ্যা করছি। আপনারা যদি আমাকে নারী বিদ্বেষী বলেন, তা আপনারা এই সমস্যার সমাধান দেন না কেন? না, খালি আমার ধরে নিয়েছে যে আমি নারী বিদ্বেষী। আচ্ছা, আপনার কাছে যদি বিষয়গুলো এইভাবে একটু জানতে চাই, অনেকে অনেকভাবে বিষয়গুলো বলে, আসলে জ্ঞান এবং মেধা এই বিষয় দুইটার মধ্যে মানব জীবন পরিচালনার ক্ষেত্রে অন্যতম বা প্রধান কোনটি হতে পারে, জ্ঞান না মেধা? এটা জ্ঞান, এর ক্ষেত্রটা আলাদা। জ্ঞানটা সার্বিক। আচ্ছা, বিজ্ঞানের মধ্যে কি এদের আপনার এই যে মেধাবী যারা কি, যাদের স্মৃতি বেশি, জি, তারা মেধাবী। ডাক্তারি, ইঞ্জিনিয়ার, কিন্তু এই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য জ্ঞানের দরকার। আচ্ছা, জ্ঞানটা মানে এটা কি প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করতে হয় জ্ঞানটাকে? হ্যাঁ, ওই যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এটা প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করতে হয়। আর জ্ঞানটা কিন্তু খোদা প্রদত্ত। ওই যে গ্রামের টিপসই দেওয়া মানুষটা, সে কিন্তু এটা অর্জন করার প্রয়োজন হয় না, লেখাপড়া জানে না, অথচ বিচার সালিসি করে। বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করতেন, ঘটনার গভীরে ঢুকতেন, তাহলে আসলে ভালো হতো। আমাদের এই ভূখণ্ডের মানুষগুলো আসলে খুব বেশি উচ্চশিক্ষায় শিক্ষিত না, এবং খুব বেশি বিষয়ভিত্তিক গভীরতা এদের মধ্যে নাই আমার জানা মতে, হ্যাঁ, এবং চর্চাও করে খুব কম। তো আসলে যেহেতু জ্ঞানীরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিকভাবে নিজের স্বশিক্ষা বা সক্ষমতা বা যোগ্যতা যে সে প্রদর্শন করতে পারে, তাহলে এক্ষেত্রে
এটাকে আসলে যদি সে বিনিয়োগ না করতে পারে, তাহলে এক্ষেত্রে জ্ঞানীর দ্বারা কতটুকু সমাধান সম্ভব? এখন বিষয়টাকে আরেকটু না, সহজভাবে না। যদি আমি বলে দিই, ব্যক্তির আত্মকেন্দ্রিকতায় সামাজিক বিচ্যুতি, বিপরীতে ব্যক্তির প্রাতিষ্ঠানিকতায় সর্বজন বা অধিকাংশ জনের সংগঠন। তো এবার আপনি যদি একটু বলতেন আর কি। না, এখানে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্র আলাদা, কিন্তু জ্ঞানীদের ক্ষেত্র হলো ব্যাপক সর্বক্ষেত্রে। এই যেমন আপনার বিচার বিভাগটা হলো জ্ঞানীদের ক্ষেত্র, পুলিশের বিসিএস এটা জ্ঞানীদের ক্ষেত্র, তারপরে প্রশাসন এটা জ্ঞানীদের ক্ষেত্র, জ্ঞানের ক্ষেত্র সবটাই। এবং যিনি এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু জ্ঞানীদের একটা ব্যাপার রয়ে গেছে, শুধু মেধা দিয়ে হবে না। যেমন একজন বিজ্ঞানী, এখন বিজ্ঞানের সংজ্ঞা তো আমরা জানি না, সংজ্ঞা দিতে পারেনি কেউ। কেউ বলছে দর্শনের দর্শন বিজ্ঞান এরকম, কিন্তু না, বিজ্ঞানের সংজ্ঞা হবে যে জ্ঞান বস্তুর সাথে সম্পৃক্ত বা বস্তুর মধ্য দিয়ে যে জ্ঞানের বিকাশ ঘটে, সেটা হলো বিজ্ঞান। ওই বিজ্ঞান কিন্তু জ্ঞান ছাড়া বিজ্ঞান হতে পারে না, এটা হলো সেপারেট বিজ্ঞান। কিন্তু ওই বিজ্ঞান দিয়ে এই ভাবগত সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই সমস্যার সমাধান করতে হবে দিবে জ্ঞানীরা, আর সেই সংখ্যা হলো কম। এখন এই পৃথিবী থেকে কিন্তু এই জ্ঞানীরা বিলুপ্ত হয়ে গেছে, শুধু বাংলাদেশ না, আচ্ছা, জ্ঞানীরা টোটালি বিলুপ্ত হয়ে গেছে। তো ফলে আপনার এই যে বলেন যে বাংলাদেশে শিক্ষিত আছে অনেক, ডক্টর যারা, তার জ্ঞান হলো এই পশু পাখির জ্ঞানের চেয়ে কম। তো এই কথা বললে তো না অনেকে বিব্রত বোধ করে। জি, তো তাই যদি হয়, এখন আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলছি জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই আচ্ছা, দেশের পরিচালনার ক্ষেত্রে। আজকে যারা দেশ চালাচ্ছে তারা তো সঠিকভাবে দেশ কেন চালাতে পারছে না, তার মূল কারণ হচ্ছে তার জ্ঞানের চর্চা নাই, জ্ঞান নাই তাদের মধ্যে। জি, আচ্ছা, আর জ্ঞানের সবচেয়ে আরেকটা হলো যে আমি বলে থাকি যে বাংলাদেশে একজন পাওয়া যাবে না যিনি যারা রাজনীতি করে, একজন পাওয়া যাবে না যার মধ্যে দেশপ্রেম আছে। এখন দেশপ্রেমের যে মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে, জি, সংজ্ঞা, আপনি আমাকে বলতে পারেন যে তাহলে দেশপ্রেমের সংজ্ঞা কি? সংজ্ঞা আছে, কিন্তু প্রেমের মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে জি, সেটা হলো জ্ঞান। জ্ঞান পশু পাখির জ্ঞানের চেয়ে কম। তারপর থাকতে হবে জ্ঞান, সততা, ন্যায়পরণতা, ত্যাগ, মানবিক মূল্যবোধ, মেন্টাল স্টেট। কোন রাজনীতিবিদের মধ্যে এগুলো আছে? আচ্ছা। লুটপাট করে, এখানে দেখেন আওয়ামী লীগের সময় লুটপাট করে সব টাকা বিদেশে পাঠাচ্ছে, সে যদি জ্ঞানী হতো সে হতো দেশপ্রেমী। মানে আপনার দৃষ্টিতে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে মেধাবীরা আসলে যদি করে, সেক্ষেত্রে সফলতার শতকরা পরিমাপ অনেক কম পাওয়া যায়, না, জ্ঞানীরা করলে অনেক বেশি পাওয়া যায়। ওনাদের ক্ষেত্র তো আলাদা। আচ্ছা, উনি একজন ডাক্তার, জি, একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ওনার ক্ষেত্র আলাদা। ওনাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি যে ওনাদের পক্ষে সম্ভব না। তাহলে মেধাবীরা দেশ পরিচালনা করবে না, এটা জ্ঞানীরা দেশ পরিচালনা করবে। এবং কোন জ্ঞানীরা? জি, সক্রেটিস বলছে রাষ্ট্রনায়ক হতে হবে আপনার দার্শনিক। আমি বলছি যে না, দার্শনিকরা কখনোই দেশ পরিচালনা করতে পারবে না। আচ্ছা, দার্শনিক হবে রাষ্ট্রনায়কের উপদেষ্টা, আচ্ছা, তাহলে দেশটা সঠিকভাবে পরিচালিত হতে পারে। সব যেমন এই যে সংস্কার করতেছে, সংস্কার তো তারা ঠিক মতো করতে পারবে না। উপরের দিক থেকে সংস্কার করতেছে, কিন্তু ভিতরটা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সংস্কারের প্রয়োজন। 54 বছরে জি, আপনার কতজন আইজিপি করেছেন, এখান থেকে পুলিশ ডিপার্টমেন্টে অবসর নিয়েছে? ধরেন 25 জন। জি, এই 25 জন আইজিপি তারা কিন্তু ডিপার্টমেন্টের কোনো সংস্কার করে যায়নি, তারা হচ্ছে মেধাবী। কিন্তু এই ডিপার্টমেন্টটা ব্রিটিশ পিরিয়ডের যে আইন কানুন নিয়ম
সেগুলোর উপরে ভিত্তি করে তারা দেশ চালাই গেছে। আচ্ছা। অথচ আপনার ব্রিটিশ তাদের ইচ্ছা মতো সুবিধার জন্য আচ্ছা আপনার তারা নিয়ম কানুন করেছে। যেমন একটা আমি উদাহরণ দিই, একজন এরা কি আইন করলো কি যে ডিএসপিতে জি পুলিশে ওনাদের সময় জি। বলছে যে মানে 65% হবে ডাইরেক্ট আর 35% হবে ডিপার্টমেন্টাল। আচ্ছা ওনাদের সময় জি ওনাদের সুবিধার জন্য যে উপরস্থ অফিসার যারা থাকবে তারা যেন সব ইউরোপিয়ান হয়। আচ্ছা এটা জিনিসটা বোঝার বিষয়। বিষয়ের ভিতরে অনেক ধরনের নতুনত্ব চলে আসছে। তো এখন আরেকটু যদি আমি জানতে চাই, নির্দিষ্ট ব্যক্তি জ্ঞানী এবং মেধাবী, এটাকে যদি বিশ্লেষণ করতে হয় নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে জ্ঞান বা মেধা, তাহলে এটা কোন পরিমাপ দ্বারা তাকে আলাদাভাবে শনাক্ত করা যাবে? হ্যাঁ, যে শতকরা এত ভাগ জ্ঞানী, সে শতকরা এত ভাগ মেধাবী। আপনি আমাকে জি শেষ করতে দেন বিষয়টা। জি 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 আপনি সেটা হলো আপনার মতো। আপনার আমি বলছি যে না, 70% হবে ডিপার্টমেন্টাল জি আর 30% হবে ডাইরেক্ট। আচ্ছা ওটা হয়ে গেল 70%। কেন? আপনি একজন বোঝার বিষয় হলো, একজন সাব ইন্সপেক্টর ভর্তি হলো ডাইরেক্ট, উনি ইন্সপেক্টর হলো, উনি এএসপি হলো, জি তারপরে 5 বছর চাকরি করলো, কত 25 বছর। জি একটা ডাইরেক্ট এএসপি বিশেষ ক্যাডার, উনি মানে ইউনিভার্সিটি থেকে বের হয়ে উনি কি করলেন, উনি বিসিএস দিলেন, উনি কি পড়লেন, মনে হলো আগ্নেয়বাষ্প, মনে হলো বায়ু, এগুলো পড়ে উনি কোনোভাবে এসপি হয়ে গেলেন। উনি এই ডিপার্টমেন্টের আগে উনি এডিশনাল এসপি হয়ে গেলেন। আচ্ছা আর এই যে ডিপার্টমেন্টাল অফিসারের যে আপনার 25 বছরের যে অভিজ্ঞতা, কোনো মূল্য ওই ডাইরেক্ট অফিসারের কাছে কোনো মূল্য থাকলো না। 25 বছরের অভিজ্ঞতা। আপনারা কোনো সময় এমন দেখেছেন যে এই যে জাতীয় পর্যায়ের যে মামলাগুলো, বঙ্গবন্ধুর মামলা, আপনার কি বলে এটা সিনা হত্যার মামলা, বিসিএস অফিসাররা এএসপি এডিশনাল এসপি মামলা তদন্ত করছেন, এরকম কোনো রেকর্ড আছে? নাই। এটা বঙ্গবন্ধুর হত্যার মামলা, এটা তদন্ত করছেন ডিপার্টমেন্টাল অফিসার। তারপর সিনা হত্যার মামলা ডিপার্টমেন্টাল এএসপি। এই জিনিসগুলো তো যিনি আইজি ছিলেন ওনার কাজ কি? এই সংস্কার করে যাওয়া তাদের মানে ছিল, দায়িত্ব ছিল, এটা করতে পারেনি তারা, যেহেতু মেধাবী এই জন্য এটা করতে পারেনি। মানে এই তদন্তটা মানে নির্দিষ্ট বাহিনীর বাহিরেও কারো করার প্রয়োজন ছিল, এরকম কিছু? না না, একটু সহজে ডিপার্টমেন্টের বাইরে তো তদন্ত করতে পারে না। যে র্যাবে আছে, র্যাবে এই পুলিশ অফিসার আছে, পুলিশ অফিসারই করবে। র্যাবের আর্মি থেকে এসে তারা এগুলো তদন্ত করতে পারে না। তাদের র্যাব বাহিনীর মধ্যে মানে র্যাবের যে মামলাগুলো হয়ে থাকে, এগুলো র্যাবের মধ্যে যে পুলিশ অফিসার আছে তারা তদন্ত করে থাকে, এটা বাইরের কেউ তদন্ত করতে পারে না। আচ্ছা, তাহলে মানে তারতম্যটা কোথায় বা ভারসাম্যহীনতা কোথায়? ওই যে একটা জিনিস, একটা প্রশ্ন আপনি করছেন, তাহলে জ্ঞানীদের কিভাবে নিয়োগ দেওয়া যায়? হ্যাঁ, একটা চমৎকার প্রশ্ন। জ্ঞানীদের নিয়োগ দিতে হবে এই বিসিএস ক্যাডারের কোনটা আপনার আপনার এই যে বিচার, পুলিশের বিসিএস, প্রশাসন, এদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু আলাদা প্রশ্নপত্র থাকবে। আপনারা জানেন যে এই মন্ত্রী, আওয়ামী লীগের সময় কোনো মন্ত্রী, শিক্ষামন্ত্রী বলছেন যে ছাত্রদের সৃজনশীল প্রশ্ন করতে হবে পরীক্ষায়। তো 2 বার পত্রিকায় আসছে, স্যাররাই বুঝতে পারে না যে সৃজনশীল প্রশ্ন কাকে বলে। তো আমি একটা গাইড বইতে দেখলাম ক্লাস 7-এর, ওখানে ওই বইয়ের মধ্যে থেকে প্রশ্ন করে সেটাকে সৃজনশীল প্রশ্ন করছে। কিন্তু তা হবে না। এই জ্ঞানীদের নিয়োগের জন্য তাদের
প্রশ্নপত্র হতে হবে সৃজনশীল, আউট অফ বুক, আউট অফ সিলেবাস। এটা আর কোথাও পাবে না। ওনার জ্ঞান দিয়ে এই প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন যে সৃজনশীলতা বিষয়ে নির্দিষ্ট শিক্ষক বুঝতে পারলো না, তাহলে এই প্রশ্নটা আসলে প্রণয়ন করবে কারা? এটা কি শিক্ষা কমিশন বা না না, এটা করার কোনো কথা যদি না দার্শনিক? না, দার্শনিক তো করবি। আচ্ছা, দার্শনিক কেন, জ্ঞানী যদি থাকে জি। তাদেরকে, আমাদের দেশ তো জ্ঞানীদের কোনো মূল্যায়নই নয়। এখানে আচ্ছা, কত 93% আপনার কোটা দিছে এই মানে মেধাবীদের, তাহলে কিন্তু জ্ঞানীরা কই? জি, আমি যদি আসলে বুঝতে ভুল না করি, তাহলে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে দার্শনিকরা এক ধরনের শিক্ষকের মানে ছায়ার মতো কাজ করে। শিক্ষকদের পেছনে একটা বড় ভূমিকা যে আসলে নেওয়া প্রয়োজন, সেই বিষয়টা আসলে তারা প্রতীয়মান করতে আসলে অনেক সহায়তা করে থাকে। মানে শিক্ষাঙ্গনে দার্শনিকের বিকল্প কিছু নেই। না, শিক্ষা দার্শনিক কিন্তু ঘরে ঘরে দেশে দেশে জন্মে না, সারা আচ্ছা। পৃথিবীর জন্য আচ্ছা, একজন দুজন। এখন বর্তমানে তো পৃথিবীতে কোনো দার্শনিকই নেই, এ কথা জি, আগে বলে গেছি। এটা বিলুপ্ত হয়ে গেছে, নবী বিলুপ্ত হয়েছে, দার্শনিক বিলুপ্ত হয়েছে। জি, আল্লাহর এই কি বলে এটা, এটা আল্লাহর অলি দুই স্তরের বিলুপ্ত হয়ে গেছে। জি, এবং গ্রামের যে টিপসই দেওয়া মানুষ বিচার করে, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো এর মধ্য থেকে বেছে বের করতে হবে, এদের বেছে বের করা খুব কঠিন ব্যাপার আর কি। আচ্ছা, এখন যদি বলে যে আপনি প্রশ্ন তৈরি করে দেন, আমি প্রশ্ন তৈরি করে দেন। আমি তো এত 450 বিষয়ে আমি মতবাদ দিচ্ছি, আমি পৃথিবীর কোনো মনীষীর সাথে কোনো বিষয়ে একমত না। আচ্ছা। না, আপনার নিজস্বতা আছে নিজের মতো করে। এই বিষয়গুলো আসলে আমাদের যে বা যারা প্রাতিষ্ঠানিকভাবে আছে সেই জায়গাগুলোতে আসলে যদি আপনাকে বিভিন্ন রকমের আহ্বান করা হয়, আপনি স্বেচ্ছায় সেই কাজগুলো করতে আগ্রহী বা আগ্রহ বোধ করেন কিনা? আমি তো জি, আমি গিয়ে এখন আমি তো বলতে পারবো না যে আমার এই আছে, এই উপাদান আছে, তোমরা এটা করো, ক্রয় করো, সেটা না। আচ্ছা, আমি তো অনেক বক্তৃতা দিচ্ছি, অনেকে শুনছে, অনেকে জানে, অনেক রাজনীতিবিদরা জানে, কিন্তু তারা তো কখনো করেনি এই বিষয় নিয়ে, কখনো আচ্ছা, চিন্তা ভাবনা করছে বলে আমার মনে হয়। যে বলে যে হ্যাঁ উনি দার্শনিক, এই পরিস্থিতি আছে, কিন্তু আমার যে একটা ভূমিকা থাকতে পারে জি। সেটা তো তারা কখনোই মূল্যায়ন করেনি। মানে মূল যে বিষয়টা তাহলে এখানে দাঁড়ালো আমাদের জ্ঞান এবং মেধার ক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষই আসলে জ্ঞানী বা মেধাবী একটা শতকরা পরিমাপ তার মধ্যে থাকবে। এখন বিষয়টা হচ্ছে সে যদি জ্ঞান দ্বারা নিজেকে প্রতীয়মান প্রকাশ অথবা পরিচালনা করে, তো সেক্ষেত্রে একরকম ফলাফল আসছে, আর মেধা দ্বারা যদি করে তাহলে আরেক রকম ফলাফল আসছে। তাহলে দুইটার ভিতরে আমাদের মানে ক্ষতিকর কি কি বিষয়গুলো আসলে সম্ভাবনা থাকে আর কি, ক্ষতি হওয়ার সেই জায়গাগুলো যদি একটু বলতেন। ক্ষতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ঘটনা ঘটছে, যে একটা দল দেশ চালাই গেছে, দেশ চালানোর যোগ্যতা তাদের নেই। আচ্ছা, যদি জ্ঞান থাকে তাহলে থাকবে না, জ্ঞান যদি থাকতো তাহলে, জ্ঞান যদি না থাকে তার মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না। তো মানবিক মূল্যবোধ না থাকলে তো তারা রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বৈষম্যের সৃষ্টি হচ্ছে আর কি। সৃষ্টি হচ্ছে শুধু জি, জ্ঞানের অভাবে, জ্ঞানীদের অভাবে। জি, জি। তো ঠিক আছে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। খুব আসলে চমৎকারভাবে মানুষের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমাদের এভাবেই আসলে চলতে থাকবে, এগুলো আসলে শেষ নেই। নানান মত, নানান পথ, মানুষের বিভিন্ন বিষয়ে স্ব প্রতিভা, যোগ্যতা, দক্ষতা থাকবেই। নিজেকে জানো, এটা আসলে মহা উক্তি। এর পরবর্তীতে নিজেকে সমৃদ্ধ করো, তারপর নিজেকে বিনিয়োগ করো। এইভাবে আসলে আমরা আপনাকে পাবো পরবর্তী সময়গুলোতে। তো আজকের মতো আমরা এখানেই আপাতত সমাপ্ত করছি। সবার জন্য শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।